সরিয়ে দিলাম আমি। এবার খানিকটা রেগে গেল সে। আমার কাছে এসে গাল চেপে বলে উঠল, সমস্যা কি তোমার? আমাকে ধাক্কা দিচ্ছ? রায়হান আহমেদ রেয়ানকে? সাহস তো কম না। আমি ভীতু দৃষ্টিতে তাকালাম তার দিকে। উনি বিরক্তি নিয়ে জবাবের আশায় তাকিয়ে আছেন আমার দিকে। জবাব না পেয়ে আবারও বললেন, তুমি কি কালা বয়রা? শুনতে পাওনি? কিছু বলেছি? আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, একটু দূরে সরে দাঁড়ান। হা। উনি ভ্রু কুঁচকে তাকালেন আমার দিকে। অনেকটা দূরে সরে দাঁড়াতেই মনের মধ্যে সাহস জেগে উঠল আমার। ঢোক গিলে দি কণ্ঠে বললাম, আপনি কি সাধু? একটা মেয়েকে অন্ধকারের মাঝে জড়িয়ে ধরেছেন, আবার জিজ্ঞেস করছেন কেন ধাক্কা দিয়েছি? পাগল নাকি? রেয়ান খানিকটা তেড়ে এলেন আমার দিকে। চোখ পাকিয়ে তাকিয়ে তেজি গলায় বললেন, হোয়াট? আমি পাগল? লিসেন, বিদ্যুৎ চমকানোর শব্দে তুমি ভয় পেয়ে এসেছিলে আমার কাছে। আমি না ঘি। আমি তোতলিয়ে বললাম, তত তাই বলে আপনি আমাকে জড়িয়ে ধরবেন নাকি? দেখো মিস, তোমার উপর আমার কোনো ইন্টেনশন নেই। আমি তো জাস্ট তোমাকে জড়িয়ে ধরেছিলাম কারণ তুমি ভয় পাচ্ছিলে। না হলে তোমার মতো এব্রেজ সরি পিলো এব্রেজ মেয়েদের আমি পাত্তাও দেই না। আন্ডারস্ট্যান্ড? কথাটা বলেই নিজের সিটের বার্থে বসে পড়ল ছেলেটা। আমি কটমট দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার দিকে। একটু আগে ঝড়ো বৃষ্টি আর বিদ্যুৎ চমকালেও এখন আকাশটা পুরো পরিষ্কার। বর্ষণের গতি কমে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই ঝিরিঝিরি বৃষ্টির মাঝেই আকাশের কালো মেঘের একটু ফাঁক থেকে একরাশ চাঁদের আলো তীর্যকভাবে এসে ছড়িয়ে পড়ছে সর্বত্র। কেবিনের লাইট বন্ধ থাকলেও সেই চাঁদের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে ছেলেটার মুখ। কেমন বিরক্তি নিয়ে জানালার পাশে বসে বাহিরের আধারে ঘেরা পথে চেয়ে আছে। তার চেয়ে দ্বিগুণ বিরক্তি নিয়ে আমি তাকিয়ে আছি ছেলেটির দিকে। পরক্ষণেই দাঁত কটমট করে অন্য পাশের বার্থে জানালার কাছে গিয়ে বসে পড়ি। আল্লাহ জানেন কার মুখ দেখে ট্রেনে উঠেছিলাম। একে তো এত বৃষ্টি ছিল, তার ওপর স্টেশনে মানুষজন নেই বললেই চলে। প্রথমে একজন আন্টি পড়েছিলেন আমার কেবিনে। তার স্টেশন এসে পড়ায় তিনি অনেক আগেই নেমে গেছেন ট্রেন থেকে। এরপরের স্টেশনেই এই মহাশয় এসে জুটলেন আমার কপালে। আসলে ওই আন্টিটাই আমার জন্য বেড লাক। না হলে এই ছেলে আমার কপালে পড়ে? তাও আবার কেবিনে শুধু আমার দুজনই। কথাগুলো ভাবতে ভাবতে খেয়ালই ছিল না ছেলেটার দিকে আমি একদৃষ্টিতে তাকিয়ে আছি। বিষয়টা বুঝতে পারলেন উনি। সিটে বসা অবস্থায় আমার দিকে ঝুঁকে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আমাকে কি বেশি সুন্দর লাগছে মিস? হাবলার মতো তাকিয়ে আছো কেন, স্টুপিড? আমি তাড়াতাড়ি চোখ সরিয়ে ফেললাম। বাহিরের দিকে তাকিয়ে বললাম, আমার বয়ে গেছে আপনার মতো একটা ছেলেকে দেখতে গিয়ে। উনি বাঁকা হেসে বললেন, তাই তো এভাবে হাবলার মতো তাকিয়েছিলে। ওয়েট, তুমি কি আমার প্রেমে পড়ে গেছো নাকি মেয়ে? আমি চোখ ছোট ছোট করে তাকালাম ছেলেটির দিকে। সে হু হা করে হেসে উঠল। সিটে হেলান দিয়ে বসে হাসতে হাসতে বলল, এভাবে তাকাবে না মেয়ে, গভীর প্রেমে পড়ে যাবে গু। আমি দাঁত কটমট করে বললাম, জাস্ট শাট ইউর মাউথ। আপনাকে আমার বিরক্ত লাগছে গি। এবার গম্ভীর হয়ে গেলেন উনি। তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, একা একটা মেয়ে একা একটা ছেলের সাথে একা একটা কেবিনে বসে আছো, ভয় লাগছে না? জেরি। হকচকিয়ে গিয়ে বললাম আমি। পরক্ষণে মনে হলো ঠিকই তো। আমি একা একটা মেয়ে উনার সাথে এক কেবিনে, তাও কেবিনের লাইট অফ। এতক্ষণ ভয় না লাগলেও এখন ঠিকই ভয় লাগতে শুরু করল আমার। অনেকটা গুটিসুটি মেরে বসে রইলাম আমি। দৃষ্টি বাহিরের ঝিরিঝির বৃষ্টির দিকে। আমাকে অনুসরণ করে উনিও তাকালেন বাহিরের। তাচ্ছিলের সঙ্গে হেসে বলে উঠলেন, ভাগ্যিস এখন বিদ্যুৎ চমকাচ্ছে না। না হলে তো অনেক মেয়ে আছে ভয়ের নাটক করে সেধে সেধে জড়িয়ে ধরে অচেনা একটা ছেলেকে। পরে ব্লেম কিন্তু ওই অচেনা ছেলেকেই দেয় কি। বুঝতে পারলাম কথাটা সে আমাকে উদ্দেশ্য করেই বলছে। তাই কিছু বলতে যাব তার আগেই ছেলেটার ফোন বেজে উঠল। উনি আমার দিকে একবার আর চোখে তাকিয়ে সিটে হেলান দিয়ে বসে ফোন রিসিভ করেই বলে উঠলেন, হ্যাঁ, কি হয়েছে?
ওপাশ থেকে কিছু বলতেই উনি আবারও বলে উঠলেন, না ঠিক আছি, বাট আশেপাশের অবস্থা খারাপ, বিরক্তিকর একটা অবস্থা। এ পর্যায়ে উনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম আমি। বুঝতে পারছি না কথাটা কি আমাকে উদ্দেশ্য করেই বলেছেন, নাকি অন্য কিছু। এদিকে উনি গম্ভীর কণ্ঠে ফোনের ওপাশের ব্যক্তিকে আবারও বললেন, সবুজ, বেশি বেশি হচ্ছে এটা। আমি কখন কি করব এটা তোকে বলার তো কোনো প্রয়োজন নেই। আমার কাজ একটু আগে শেষ হয়েছে বিধায় আমি এত রাতে এত বৃষ্টির মধ্যে ট্রেনে করে চট্টগ্রাম যাচ্ছি। এরপর আবার রাঙামাটি চাচ্চুর বাসা থেকে তোর বাসা। তোর কি ভালো লাগছে না এত কিছু? নাকি তোর নামের মতো তোকেও এখন সবুজ রঙের আকারাকৃতি বানিয়ে দিলে খুশি হবি? উনার কথায় এবার খানিকটা ভাবতে লাগলাম। কেননা আমিও রাঙামাটি যাচ্ছি। এর মাঝে ছেলেটা কথা শেষ করে ফোনটা পকেটে ঢুকিয়ে নিল। মাথার নিচে দুহাত রেখে স্টান হয়ে শুয়ে পড়ল সিটে। এবার খানিকটা অস্বস্তি হতে লাগল আমার। অন্ধকার কেবিনে আমার সামনেই একটা ছেলে শুয়ে আছে। ব্যাপারটা কেমন না? তাই খানিকক্ষণ চুপ থেকে আমতা আমতা করে বলে উঠলাম, শুনছেন ভাইয়া, কেবিনের লাইটটা কি জ্বালাতে পারি প্লিজ? উনি একটু সময় নিয়ে বললেন, কেন? আমার অন্ধকার প্রচণ্ড ভয় লাগে। তাই কেবিনে যথেষ্ট চাঁদের আলো আছে, ভয় পাওয়ার তো কথা না আগে। আমি অস্বস্তি নিয়ে বলে উঠলাম, আসলে ভাইয়া আমার অস্বস্তি লাগছে। প্লিজ লাইটটা জ্বালাই। আমার ঘুমের ডিস্টার্ব হবে এতে, সো পারমিশন দিতে পারছি না আগে। অতি বিরক্তি নিয়ে কথাটা বললেন উনি। রাগে দুঃখে নিজেরই চুল ছিঁড়তে ইচ্ছে করছে আমার। কিছু না বলে উঠে দাঁড়িয়ে কেবিনের লাইটটা জ্বালিয়ে দিলাম আমি। নিজের জায়গায় বসতেই খেয়াল করলাম সামনে শুয়ে থাকা ছেলেটা রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। বোধহয় আমি লাইট জ্বালানোতে রেগে গেছে। পরপরই কিছু না বলে সে কেবিন থেকে বের হয়ে গেল। আমি হতভম্ব হয়ে গেলাম। এটা কি হলো? লোকটা চলে গেল কেন? পরক্ষণেই ভাবলাম চলে গেছে ভালোই হয়েছে। তবে নিজের কাঁধের ব্যাগ নিয়ে যায়নি কেন? আমার প্রশ্নের উত্তর দিতেই হয়তো ছেলেটা কিছুক্ষণ পর আবারও এসে পড়ে কেবিনে। কেবিনের লাইট বন্ধ করে আগের মতো সিটে শুয়ে শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলে উঠে, আমি অতি অভদ্র ছেলে মিস। তবে মেয়েদের প্রতি যথেষ্ট ভদ্র। কিন্তু রেগে গেলে সেই ভদ্রতাটাও থাকে না। তাই নিজের প্রতি একটু সতর্ক থাকবেন মিস। আশা করি কি বলতে চাচ্ছি বুঝতে পেরেছেন। মনে মনে ভাবছিলাম আবারও কেবিনের লাইটটা জ্বালাবো আমি। কিন্তু এমন থ্রেট শুনে ইচ্ছেটা মরে গেল আমার। তুমি থেকে একেবারে আপনিতে চলে যাওয়াটা হজম না হলেও ভীতি জিনিসটা কাজ করছে আমার মধ্যে। গুটিসুটি মেরে জ্বালানার কাজ ঘেঁষে বসে রইলাম। একটু পর পর ছেলেটার দিকে তাকাচ্ছি। সে নিশ্চিন্তে চোখ বন্ধ করে আছে। হয়তো ঘুমাচ্ছে। আমার ঘুম হারাম করে নিজে শান্তিতে ঘুমাচ্ছে। আহা, কি শান্তি! যত সব চলবে। যাও পাখি বলো তারে। লেখা ঈশানুর তাসমিয়া মীরা। বাসর রাতেই আমার কোলটা দখল করে নেয় একটা পিচ্চি মেয়ে। প্রথম দফায় অবাকতায় জড়িয়ে যাই। আর দ্বিতীয় দফায় পুরোদমে স্তব্ধ হতে বাধ্য হই। সদ্য হওয়া স্বামী অবলীলায় বলে দেয়, বুয়ের অধিকার চেয়ে নিজেকে ছোট করবেন না আশা করি। টাকার লোভে বিয়ে করেছেন আমাকে এটা আমি জানি। ছোঁয়া আমার মেয়ে। আপনাকে বিয়ে করার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না আমার। দ্বিতীয়বার ঘর বাঁধার স্বপ্ন আমি দেখি না। ডিভোর্সের জন্য তৈরি হন। এহেন কথার পিঠে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া সেদিন দ্বিতীয় কোনো অভিব্যক্তি মুখে জমাতে পারিনি। কোলে বসে থাকা 5 বছরের মেয়েটার দিকে অনিমেষ তাকিয়েছিলাম আমি। জানি না বাচ্চাটা কি বুঝল। সে হঠাৎই এক পলকে আমার ডান হাতটায় দাঁতের দাগ ফেলে দিল। একটা কামড় দিয়ে দৌড়ে চলে গেল ঘরের বাইরে। অনেক আগেই তার বাবাও চলে গেছে। আমি হতভম্ব হয়ে বসে রইলাম মিনিট 3। তারপরই হঠাৎ কাল পরিস্থিতি মাথা ঘুরিয়ে তুলল। সুদূর হতে তীক্ষ্ণ তীর এসে যেন গেঁথে পড়ল বুকে। ভেবেছিলাম সব দুঃখ বুঝি এবার বিয়ের দ্বারা অবসান হবে। শেষ ভালোটা এবার হওয়ার পথে। কিন্তু আমার জন্য
তোমার জন্য বাবা বকা খাচ্ছে দাদুর কাছে। তুমি কেন আমার বাবাকে বিয়ে করেছ? অগোছালো ভাবনার মাঝে এমন কথা কর্ণকুহরে পৌঁছাতেই আমি চোখ ফিরে চাইলাম। ছোঁয়া মেয়েটা দাঁড়িয়ে আছে আমার সামনে। ভীষণ রাগ হিউব যেন তার চোখ মুখ জুড়ে। আমি কিছুটা আতঙ্ক নিয়ে কান সজাগ করলাম। ড্রয়িং রুম হতে তুমুল কথা কাটাকাটির জের ভেসে আসছে রুমে। স্পষ্ট একটা ভারী কণ্ঠ কঠোর করে বলছে, একদম বেআদবি করবে না স্মরণ। বিয়ে হয়েছে, এখন তোমাকে মানতে হবে। মেয়ে তো এমন না যে অশিক্ষিত, অসুন্দর। তো আমি তো বলেছিলাম আমার কাউকে দরকার নেই। আমি একা ভালো আছি। জীবনে চলতে গেলে কাউকে পাশে দরকার স্মরণ। তোমারও তো দরকার ছিল বাবা। মামারা যাওয়ার পর তুমিও তো কারো হাত ধরনি। আবেগ মিশ্রিত কণ্ঠটা যেন বাড়ি স্তব্ধ করে দিল। বাবার মুখ হতে তাৎক্ষণিক কিছু শোনা গেল না। বাবা, আমি ঘর সংসার করতে পারব না। তাদের কথার মাঝে আমি দরজার আড়ালে লুকিয়ে পড়লাম। দরজার এক ফালি ফাঁক দিয়ে অসহায় চোখে তাকিয়ে রইলাম স্মরণ নামের মানুষটার দিকে। কি হয়েছিল তার? মেয়েটা তবে তারই? তার পূর্বে একটা সংসারও ছিল? ভাবনার মাঝে অজান্তে চোখ ভিজে উঠল। সে এদিকেই আসছে। আমি চটজলদি চোখ মুছে যেন ছিটকে দূরে চলে এলাম। একটু পর বিকট একটা শব্দ হলো দরজার। কানে ভেসে এলো, বেরিয়ে যান ঘর থেকে। আমার কিচ্ছু ভালো লাগছে না। প্লিজ গেট লস্ট। চিৎকার শুনে কেঁপে উঠলাম আমি। দ্রুত পায়ে ভয়ে ঘর ত্যাগ করলাম। সে ততক্ষণে ফুলে মোড়ানো বিছানা তছঞ্ছ করেছে। ছোট মেয়েটা ভয়ে জড়সড় হয়ে ঘরের এক কোণে বসে রইল। আমি ঘর হতে বেরিয়ে দরজার ওপাশে চুপটি করে দাঁড়িয়ে রইলাম। বুকটা ক্রমশ দুঃখে দুঃখে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। মিনিট তিনেক পেরোতেই হঠাৎ শ্বশুরের আগমন হল। তিনি বড্ড বেদনা নিয়ে আমাকে বললেন, আমি হয়তো তোমার জীবন নষ্ট করলাম মা। ছোঁয়ার মুখের দিকে তাকিয়ে স্মরণকে বিয়ে করালাম। কিন্তু ও আটকে গেলেন মাঝপথে। আমি অধমস্তকে তখন দাঁড়িয়ে দুফোঁটা অশ্রু ঝরানো ছাড়া কিছুই করতে পারলাম না। আমার তো বয়স হচ্ছে। আমার একটা মেয়ের দরকার ছিল, তোমাকে আমার মেয়ে করে এনে হয়তো তোমার জীবন নষ্ট করলাম। ইমা করে দিও। বৃদ্ধ মানুষটার এমন কথা শুনে আমি হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠলাম। মুখে হাত চাপা দিলাম তৎক্ষণাৎ। ভাঙা গলায় কিছু বলতে চেয়েও আমি পারলাম না। রাতটা নির্ঘুম কাটিয়ে দিলাম। আর দিনটা শুরু হলো অবহেলা নিয়ে। আত্মীয় স্বজন ২-৪ জন যারা ছিল তারা দ্রুতই যেন বাড়িছাড়া হল। চাচা চাচি বিয়ে দিয়েই যেন বেঁচে গেছে। ফের আর একটাবারও খোঁজ নেওয়ার কথা হয়তো ভাবেনি। চাচাতো বোনটা শুধু একবার ফোন করেছিল। সকালে নাস্তা করছিল সে, ছোট মেয়েটা আর বাবা। আমি নাস্তা বানিয়েছিলাম। রুটি পরোটা করেছিলাম। সে বিনা বাক্যে যেন মেঘে ঢাকা মন নিয়ে খেতে বসে বাবা বেশ প্রশংসা করে, আর ছোট মেয়েটা বায়না ধরে সে এগুলো খাবে না, তাকে বিরিয়ানি রান্না করে দিতে হবে। উনি একটু কুস্তিতে পড়লেও মেয়ের জেদের কাছে হার মানে। আমি গত রাত থেকে না খাওয়া এখন অবধি। তবুও হাসি মুখে ছোট মেয়েটার আবদার পূরণ করলাম। কিন্তু সে জানি না কেন এমন করল। এক লোকমা মুখে নিয়েই থুথু করে ফেলে দিল। পুরো প্লেট উল্টে দিল মেঝেতে। আমি তার পাশেই দাঁড়িয়ে থাকায় সব পড়ল আমার পায়ের উপর। চিৎকার করে দূরে সরে যাই। সেই মুহূর্তে সে আশ্চর্যজনকভাবে চিৎকার দিয়ে তার বাবাকে ডাকে। হুড়মুড় করে আসেন উনি। ছোঁয়া বলে দিল, বাবা, উনি আমার উপর চিল্লাপাল্লা করে। দেখো, আমাকে খেতে দিল না, ফেলে দিয়েছে বিরিয়ানি। আমি চরম অবাক হলাম। কি বলে এটুকু বাচ্চা? অবাকতা নিয়ে যখন স্মরণের দিকে তাকালাম তখন সে আলগোছে শীতল চোখে দেখলেন আমাকে। অতঃপর মেয়েকে বললেন, আসো আমার সাথে। ছোঁয়া চলে গেল। যাওয়ার সময় তার বাবাকে বলল, তুমি তাকে বলে না কেন বাবা? কোনো প্রত্যুত্তর সে পেল না। এভাবে রোজই চলতে লাগল কিছু ঘটনা। আমি মুখ বুজে শুয়ে গেলাম। আজ 10 দিন হতে চল। কখনো ভাবি এমন সংসারে থাকা কি আমার জন্য সুখের? মন বলে পূর্বের চাইতে একটু ভালো আছিস। কোথায় যাবি তুই? এখান থেকে বেরিয়ে একটা কোথাও দাঁড়ানোর মতো জায়গা তো তোর নেই।
পড়ালেখাও সামান্য। মাত্র এইচএসসি পাস। আরও ভাবি বাবার কথা। একটা বাবা পেয়েছি। তার দেখভাল করে করেই ভালো সময় কাটে। বাবা আমাকে বলে, তুই কখনো চলে যাওয়ার কথা ভাবিস না মা। তুই চলে গেলে আমাকে কে দেখভাল করবে? হুইল চেয়ারে বসে থাকা মানুষ আমি। কিছুটা হয়তো জড়িয়ে গেছি আমি এই সংসারের সাথে। কিছুটা মানিয়ে নিয়েছি সবকিছুকে। পুরোটা দিয়ে ছোঁয়ার মা হয়ে ওঠার চেষ্টায় মত্ত হয়েছি আমি। শুধু জানি না আমি ভালোবাসার চেষ্টাটা করব কিনা। তাকে ভালোবাসার কথা ভাবতেও যে আমার ভয় লাগে। কিছু কথা ছিল আপনার সাথে। হঠাৎ তার ডাকে ভাবনা ছুটে গেল আমার। পিছন ফিরে চাইলাম। সে দাঁড়িয়ে আছে। মুখে ক্লান্তির ছাপ। ঘামে ভেজা কপাল। সুন্দর নাক, মুখ, ঠোঁট জুড়ে ভেসে উঠেছে যেন আমাকে নিয়ে তার অবক্ষু গা। আপনার ঘরে ডাকতে পারতেন। আমি চলে যেতাম। সে আমার কথার পিঠে বলল, আমি বিজনেসের জন্য বিদেশ যাচ্ছি কাল দিন পর। ডিভোর্সের পেপার রেডি করছি। দ্রুত হয়ে যাবে। আর আপনি কোনো চিন্তা করবেন না। আমি এসে আপনাকে এই বাসা থেকে শিফট করিয়ে অন্য বাসায় পাঠিয়ে দেব। একটা ভার্সিটিতে এডমিট করিয়ে দেব। প্লিজ একটু নিজের রাস্তা নিজে বেছে নেবেন। আমার বুকের মাঝে যেন মোচড় দিয়ে উঠল তার এমন কথা শুনে। চলবে।